বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ যেমন রোমাঞ্চ থেকে কম নয়। যে বাংলাদেশ এর আগের ম্যাচে দুর্দান্ত একটা জয় পেল, সেই বাংলাদেশ আজকে প্রথম ইনিংসে যে ধরাশায়ী আমরা দেখলাম মাত্র 64 রানে অল উইকেট ডাউন। অস্ট্রেলিয়ার মাটিতে এটা বাংলাদেশের পরপর দুইবার কিন্তু এরকম আমরা দেখলাম লো স্কোরিং এর মধ্যে আউট হয়ে যায়। এর আগে প্র্যাকটিস ম্যাচের মধ্যে 54 রানে অল উইকেট ডাউন এবং আজকে দ্বিতীয় টেস্টের মধ্যে 64 রানে অল উইকেট ডাউন। তাহলে কি বাংলাদেশ যে এক ম্যাচ জিতে যে আকাশে উড়েছিল, সে বাংলাদেশ কি বর্তমানে মাটিতে নেমে গেছে? অস্ট্রেলিয়ার অ্যাগ্রেসিভ বোলিং এগেনস্টের কাছে বাংলাদেশ কিন্তু পাত্তাই পেল না। তারপরে আমি বলবো যে অস্ট্রেলিয়ার বল কিন্তু তেমন একটা ভালো করতে পারেনি। কেন ভালো করতে পারেনি? কারণ বাংলাদেশের 12 রানের মধ্যে 5 উইকেট চলে গিয়েছিল। তো অস্ট্রেলিয়ার বোলার স্পেশালি মিচেল স্টার্ক যে বিধ্বংসী তাণ্ডব আমরা দেখলাম সকালে চালিয়েছিল, তাতে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার কোনো ব্যাটারে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেনি তাদের এগেনস্টে। আর তার মেইন কাণ্ডরি ছিল মিচেল স্টার্ক। তানজিদ থেকে শুরু করে লিটন কুমার দাস পর্যন্ত, তো তানজিদ যে এর আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিল, আউট। সাদামান ইসলাম আউট। মমিনুল হক আউট। অর্থাৎ জিরোর যদি সংখ্যা গুনি তাহলে কিন্তু ভাই কেউ কারোতে কম নাই। অর্থাৎ ডাক 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 আর ডাক। ক্যাপ্টেন শান্ত আউট, তারপরে মুশফিকুর রহিম আউট এবং সবশেষে লিটন কুমার দাস। অর্থাৎ 5টা উইকেটে কিন্তু মিচেল স্টার্ক নিজের পকেটে পুরে নিল, তাও আবার দলীয় মাত্র 12 রান। তাহলে সেই 12 রানের জায়গা থেকে যেহেতু 5 উইকেট আউট হয়ে গিয়েছিল, সেখান থেকে কিভাবে বাংলাদেশ 64 রানে গিয়ে গেছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বোলাররা মাঝপথে একটু হয়তো ঢিল দিয়ে দিল, যে কারণে বাংলাদেশ এখানে 20-এর গন্ডি পার করতে ডাইরেক্ট 64 রান পর্যন্ত করতে পারলো। সেখানে মাঝখানে বা নিচু সারির ব্যাটাররা মিলে যে রানটা তুলেছিল 52 রানের কাছাকাছি, সেই জায়গার মধ্যে কিন্তু সেখানে তারা, আমি বলবো যে অস্ট্রেলিয়া একটু খামতি দেখিয়েছে, নতুবা বাংলাদেশকে অনায়াসে 30-এর নিচে আউট করে দিতে পারতো। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং ওয়েবস্টার প্রত্যেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, তারপরে কিন্তু তাদেরকে তাড়াতাড়ি আউট করতে পারেনি। তারপরে বাংলাদেশ মোটামুটি 34 ওভার মতো খেলে নিয়েছে, আর যেখানে তাদের মোট সংগ্রহ মাত্র 64। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মধ্যে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ছিল 42, সেটা ওভারকাম করেছে। শেষের দিকের বাংলাদেশের যে টপ অর্ডার রান করতে না পারলেও শরীফুল ইসলাম যে আজকের এই ম্যাচের মধ্যে কামব্যাক করলো বা জায়গা পেল, সে দলের টপ স্কোরার। ভাবা যায় 14 রান করেছে। আর সেই শরীফুল ইসলাম যখন বল হাতে আজকে আসলো, অন্যরকম রূপ দেখতে পেলাম। কেরিয়ার বেস্ট 6 উইকেট, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এরকম পারফরমেন্স আমরা কিন্তু খুব রেয়ার দেখতে পাই। যদিও বাংলাদেশ 23 বছর পরে অস্ট্রেলিয়াতে গেল এবং সেখানে গিয়ে এত চমকপ্রদ প্রদর্শন সত্যি অবাক করার মতো। অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে প্রথম দিনই কিন্তু ম্যাচ ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ যদি প্রথম ইনিংসে অ্যাটলিস্ট 150-র উপরে যদি রান করতে পারতো, তাহলে কিন্তু গেম খুব একটা ইন্টারেস্টিং হয়ে যেত। নো ডাউট অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়ে নিয়েছে বর্তমানে, তাদেরও কিন্তু অবস্থা তো একটা ভালো না। সবকিছু কিন্তু ডিপেন্ড করবে বাংলাদেশের ফার্স্ট ইনিংসের উপরে, সরি সেকেন্ড ইনিংসের উপরে। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে কতটুক ভালো খেলতে পারে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম ছাড়া বাদ বাকি বলাররা মোটামুটি ভালো করলেও কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেইভাবে কিন্তু বাদ বাকি বলারদের হ্যান্ডেল করেছে। স্পেশালি হাসান মাহমুদ, যে এর আগের ম্যাচে 10 উইকেট পেয়েছিল, প্রথম ইনিংসে 6 উইকেট এবং পরের ইনিংসে 4 উইকেট। তো সেই জায়গার মধ্যে হাসান মাহমুদ কিন্তু আজকে উইকেটই পায়নি। অর্থাৎ তাকে সেভাবে কিন্তু অস্ট্রেলিয়া রেখেছে। অর্থাৎ অস্ট্রেলিয়া ফুল প্ল্যানিং করে কিন্তু আজকে মাঠের মধ্যে আসছে, আমরা তাদের খেলা দেখে কিন্তু এটা বুঝতে পারলাম। বাট তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু ম্যাচটা বর্তমানে 60-40 পজিশনে নিয়ে আসছে। কেননা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার অর্থাৎ যে ম্যাট রেনশো এখানে এসেছিল, সেই ম্যাট রেনশো কিছু করতে পারেনি। ট্রেভিস হেড যে তার আউট হওয়ার ধরন কন্টিনিউ কিন্তু সেম জায়গাতে আউট হচ্ছে কাট করতে গিয়ে। তারপরে মান্নাস হোসেন যে ইনফর্ম ব্যাটার না, খুব স্ট্রাগল করছে রান করতে। এই 3 টপ অর্ডার কারণে কিন্তু অস্ট্রেলিয়ার এই আজকে প্রথম ইনিংসে ভরাডুবি আমরা দেখতে পেলাম। স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন মিলে যেই পার্টনারশিপটা করেছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে বাংলাদেশ থেকে সরে গিয়ে এসেছিল। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ সেখান থেকে কিন্তু কামব্যাক করেছে ম্যাচের মধ্যে। 118 রানে 4 উইকেট থেকে 148 রানে 8 উইকেট। ভাবা যায় সেখান থেকে কিন্তু গেম টার্ন করে নিয়েছে বাংলাদেশের ফেভার থেকে মোটামুটি। বাংলাদেশ গেমের মধ্যে কামব্যাক করেছে বলতে পারি। এখানে স্টিভ স্মিথের আউটটা রিভিউ নেওয়ার পর দেখা গেল এটা আউট, আম্পায়ার ডিসিশন উপরে গেল। তারপরে একের পর এক উইকেট, অর্থাৎ অ্যালেক্স কেরি থেকে ধরে প্যাট কামিন্স থেকে ধরে লাগাতার উইকেট। আবার ওয়েবস্টার
প্রত্যেকেই কিন্তু সেখানে টিকে থাকতে পারেনি বাংলাদেশের এই সারিফুল ইসলামের কাছে, যার কারণে কিন্তু বাংলাদেশের এগেনস্টে অস্ট্রেলিয়া সেই প্রেশারটা ফিল করতে পেরেছে আজকে আবার। এবং প্রথম দিন শেষে একদিনে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ভাই 18 উইকেট পরে গেল। অর্থাৎ একটা অস্ট্রেলিয়া ক্রিকেটের যদি আমরা লিস্ট দেখি সেখানে 20 উইকেট পর্যন্ত পড়ার রেকর্ড আছে। এবং 2017-তে ভারতের যে খেলাটা হয়েছে সেখানে 17 উইকেট পড়েছিল একদিনে, এবং আজকে 18 উইকেট। তার আগে 2025-এ ইংল্যান্ড যখন টরে গেছে সেখানে 19 উইকেট পর্যন্ত আছে, 19 উইকেট 18 উইকেট। তো সেই জায়গার মধ্যে অস্ট্রেলিয়া কন্ডিশনে প্রথম দিন খেলাটা এরকমই বরাবরই হয়ে থাকে। এখানে পিচের কোনো দোষ আমরা দেবো না, কেননা এটা আমরা ভাই ওয়েস্টার্ন মিডিয়া না যে কোনো কিছু হলে ব্যাটাররা খেলতে না পারলে পিচের দোষ দিয়ে দেবো। এখন পিচ বরাবরই ভালো আছে, ঠিক আছে, যার যত বেশি স্কিল সেই কিন্তু এখানে টিকে থাকতে পারবে, যেটা সেখানে বোলাররা দেখিয়েছে এবং ব্যাটাররা কিন্তু প্রাণ চেষ্টা করেছে। আর যে কারণে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যে স্টিভ স্মিথ এবং গ্রিন যে পার্টনারশিপটা করেছে তার বদলেতে কিন্তু আজকে 101 রানের লিড। নো ডাউট এখানে এক এক রান কিন্তু ম্যাটার করবে এই ম্যাচের মধ্যে। বাংলাদেশ বরাবরই তাদের সেকেন্ড ইনিংসে যদি অ্যাটলিস্ট 200 বা 250 রানের কাছে দ্বারা যেতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে একটা টার্গেট দিতে পারবে মিনিমাম। কেননা অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অল আউট হয়নি, 101 রানের লিড। আগামীকালকে 2 উইকেট কত রানে আউট করতে পারবে বা কত তাদের আউট করতে পারে দেখার বিষয়। সেখান থেকে যদি অস্ট্রেলিয়া আগামীকালকে 120 রান বা 130 রান বা 150 রানের যদি লিড নেয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য পরের যে ইনিংসটা এটা অনেক টাফ হবে। কেননা 150 রান এখানে পার করে আবার অস্ট্রেলিয়াকে জন্য টার্গেট সেট করা এটা কিন্তু তাদের জন্য একটা খুব টাফ। কেননা পিচের মধ্যে কিন্তু বর্তমানে যে অবস্থা দেখছি, যেহেতু একদিনই 18 উইকেটের মতো পড়ে যাচ্ছে, তো সেই জায়গার মধ্যে তৃতীয় দ্বিতীয় খেলা যাবে কিনা সন্দেহ আছে। এবং বরাবরই অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র ক্যামেরন গ্রিনই আছে যে খেলাটাকে চেঞ্জ করতে পারবে। ক্যামেরন গ্রিনের উইকেটটা যদি তাদের নিতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ থাকবে গেমের মধ্যে, নতুবা বাংলাদেশের চান্স খুব কম। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ হারার পরে যে আঘাতটা পেয়েছিল তারই কিন্তু প্রতিফলন হিসেবে আমরা আজকের ম্যাচের মধ্যে তাদের এই বিধ্বংসী পারফরমেন্স দেখলাম। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড প্রত্যেকে কিন্তু তারা সেই প্ল্যানিং মোতাবেকই কিন্তু বল করছে, আর যার কারণে বাংলাদেশকে তাদের দ্বিতীয় নিম্ন স্কোরের মধ্যে আউট করলো। কিন্তু বাংলাদেশের জন্য পজিটিভ সাইন, বাংলাদেশকে গেমের মধ্যে রেখেছে তাদের বলার। এখানে যদি কল্পনা করা হচ্ছে এবং কমেন্টেটর পর্যন্ত এখানে বলা হচ্ছে যদি নাহিদ রানা স্কোয়াডের মধ্যে থাকতো বা এই 11-এর মধ্যে থাকতো তাহলে কিন্তু আরো অন্যরকম হতো। যেখানে একদিকে সারিফুল ইসলাম 6 উইকেট পেল, সেই জায়গার মধ্যে নাহিদ রানা যার যে পিচের মধ্যে আমরা একটু বাউন্স এবং ক্যারি দেখতে পাচ্ছি বা বল একটু ডিবেট করছে, সেই জায়গার মধ্যে নাহিদ রানার মতো একটা বলার খুবই খুবই একটা এসেন্সিয়াল হতো এবং অস্ট্রেলিয়াকে আরো কম রানে হয়তো এখানে আটকানোর সম্ভাবনা হতো, নতুবা অল আউট করে যেতে পারতো। নো ডাউট এটা ক্রিকেটের পার্ট, বাট শরীফুল ইসলাম কামব্যাক করে যে খেলাটা দেখিয়েছে সত্যি অস্ট্রেলিয়াও ভাবতে পারেনি যে তার এগেনস্টে অস্ট্রেলিয়া এতটুকু আসা হয়। একাই 6 উইকেট, অর্থাৎ হয়তো আগামীকালকে 2 উইকেট থেকে হয়তো 2 উইকেট সেই নিতে পারে, নতুবা 1 উইকেট নিতে পারে, তাহলে কিন্তু 7 উইকেট বা 8 উইকেট হয়ে যেতে পারে। তো সেখানে অস্ট্রেলিয়া মাইন্ডে রাখবে তাদের মিনিমাম 100 থেকে 150 কাছাকাছি একটা লিড সেখান থেকে নেওয়া, আর তাতেই কিন্তু গেমের রূপরেখা তৈরি হয়ে যাবে। সেকেন্ড ম্যাচে কে জিতবে মোটামুটি বর্তমান পজিশনে যা বোঝা যাচ্ছে বাংলাদেশ মনে হয় এই ম্যাচের মধ্যে কামব্যাক করতে পারবে, যেহেতু অস্ট্রেলিয়া 100-এর উপরে রান লিড নিয়ে নিয়েছে। আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়া এগেনস্টে কি বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংসে রান করতে পারবে, যেটা প্রথম টেস্টের প্রথম ইনিংসে করতে পেরেছিল 462 রান? সেই জায়গার মধ্যে বাংলাদেশ 400 রানের কাছাকাছি যদি করতে পারে বা 350 রানও যদি করতে পারে তাহলে কিন্তু গেম চেঞ্জ হবে বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশ কিন্তু 2-0-তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারবে। সিরিজ ম্যাচ তো ড্র হবে না এটা গ্যারান্টি, কেন প্রথম দিনই যেহেতু 18 উইকেট পরে গেছে সেই জায়গার মধ্যে দ্বিতীয় দিন পর্যন্ত খেলা চলবে কিনা সন্দেহ আছে। কেননা আগামীকালকে হয়তো সম্পূর্ণ ইনিংসই শেষ হয়ে যেতে পারে। ক্রিকেট কিছু কিছু কোনো কিছু বলার যায় না। এর আগে আমরা দেখলাম গতকালকে পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচ মাত্র 2.5 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তো নো ডাউট বর্তমানে যে পজিশন চলছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ। আগামীকালকে বাংলাদেশ কত তাদের অস্ট্রেলিয়াকে আউট করতে পারে এটার উপর দেখার বিষয়, এবং বাংলাদেশ কতটুকু ভালো খেলতে পারে এবং লিডটাকে কতটুকু কমাতে পারে দেখার বিষয়। কমেন্টে জানাবেন বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জিততে, নাকি সিরিজ 1-1 ড্র হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।